সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার প্রক্রিয়া। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার শাকাত হোসেন শায়ন্ত, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিউ তাজ রহমান এবং ব্যবসায়ী নেতা এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ডাক্তার শাকাত হোসেন শায়ন্ত, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি সংস্কার নিয়ে কথা বলতে চাই তার আগে একটু পিছনে যেতে চাই। বর্তমান যে আন্দোলন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সরকারের পদত্যাগ, নতুন সরকার গঠন এবং কয়েকদিনের কার্যক্রম আপনি কিভাবে দেখেন সেটি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় দুইজন সম্মানিত অতিথি আছেন, তাদের এবং দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। এবং আমি খুব আনন্দের সঙ্গে এবং দুঃখের সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া আমার এরকম যে একটা দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে একটা ভয়াবহ স্বৈরশাসকের পতন হয়েছে এবং স্বৈরশাসককে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার মতো, যাকে তার অনুসারীরা লৌহ মানবী বলতো, তাকে পালিয়ে যেতে হয়েছে। এই পরিণতি তার ভোগ করতে হলো এবং এটা করতে গিয়ে শত শত মানুষকে জীবন দিতে হয়েছে, ছাত্র জনতা তাদের জীবন দিতে হয়েছে। যারা জীবন দিয়েছে তাদের সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার সমবেদনা। এখন এই আপনি যে বলছেন যে এই কয়দিনের মূল্যায়ন বা কি মনে হয়, সেটি হচ্ছে এইরকম 16 বছর ধরে জেকে বসা একটা ভয়াবহ স্বৈরাচার, যারা দেশের রাজনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রশাসন সহ বিভিন্ন বাহিনী, আর্থিক খাত, ব্যবসায়ী, এমন কোনো জায়গা পাবেন না। একেবারে আজকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বলছিল যে পতিতালয় থেকে সচিবালয়, মানে ব্যক্তিটা এরকম বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করেছে এই ছাত্র। আমার মনে হয় আর কি এটা বিস্তৃত এরকম যে একেবারে 0 থেকে 100 পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনা তার লাঠিয়াল বাহিনীতে পরিণত করেনি কিছু লোককে এইভাবে রেখে। তো সেই রকম একটা অবস্থা থেকে গত 16 বছর ধরে যে গুম, খুন, আপনার হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ড, এই আয়নাঘর নামের যে নিপীড়ন এবং সহস্রাধিক লোককে গুম করে হত্যা করা, সর্বশেষ জুলাই আগস্ট হত্যাকাণ্ড, যে গণঅভ্যুত্থানে যে এত মানুষকে গুলি করে হত্যা করা হলো, আর টাকা পাচার, দুর্নীতি। আপনার এইখানে তো আপনার সঙ্গে আমি অসংখ্য অনুষ্ঠান করেছি এবং এই বিষয়ে সব কথা বলেছি, আপনার মেমোরিতে আছে। এইরকম একটা অনিয়ম, অনাচার এবং মাফিয়া রাষ্ট্র তৈরি করেছে। সেইখানে মাত্র 17 জন উপদেষ্টা কয়দিন হলো দায়িত্ব নিয়েছেন। দেশের মধ্যে কয়েক লেয়ার পর্যন্ত এই আওয়ামী লীগ তাদের অনুগত, তাদের পোষ্য এবং তাদের এই সব অনিয়ম অনাচারের ভাগিদার যারা, তাদেরকেই রেখেছে। ফলে এইখানে এক রেখে 5 আনতে গেল তাদেরই লোক হবে, শুধু বাঁচতে হচ্ছে মন্দের ভালো। সেই অবস্থায় এই প্রশাসন, এই পুলিশ, এই বিচার বিভাগ, এটা দিয়ে তাদের পক্ষে কাজ করা খুব সহজ নয়, অত্যন্ত চ্যালেঞ্জিং। কিন্তু তারপরেও আমি বলবো শুরুটা ভালো। এখন পর্যন্ত ধরেন এই যে আজকেই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং তার পেয়ারে দোস্ত আনিসুল হক আইনমন্ত্রী। পেয়ারে দোস্ত কেন বললাম? 22 সালের ফেব্রুয়ারির সেই টেলিফোন কনভারসেশনের কথা নিশ্চয়ই মনে আছে। যৌথভাবে দুর্নীতি করার যে টেন্ডার, বড় অ্যামাউন্টের দুর্নীতির প্ল্যানিংয়ের মাস্টার। ফলে সেই দুই দোস্ত আজকেও লুঙ্গি পরা অবস্থায় গ্রেফতার হয়েছে পালাতে গিয়ে। আপনার পুলিশের বড় কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। সব মিলিয়ে কিছু কিছু কার্যক্রম যেটা নেওয়া হচ্ছে এবং ছাত্ররা এখন ওয়াচডগের দায়িত্ব পালন করছে। তারা মেইন ওয়াচ করা এবং প্রেশার ক্রিয়েট করার কাজটা ছাত্ররা কিন্তু করে যাচ্ছে যে কোনো বিষয়ে। ধরেন গত একদিন আগে একজন উপদেষ্টা কিছু কথা বললেন, তিনি হয়তো কোনো ইন্টেনশন থেকে বলেন নাই,
বলতে গিয়ে অনেক সময় আমাদের একটু বেশি কথা বলতে গিয়ে একটু বেশি ভালো সাজতে গিয়ে বলা হয়ে যায়, হয়তো সেই অর্থেই বলেছেন, কিন্তু শহীদের রক্তের দাগ শুকায়নি, তার মধ্যে তিনি সেই দলটাকে নিষিদ্ধর দাবি উঠছে যেখানে, তার নেত্রীর গণহত্যার দায়ে বিচারের দাবি উঠছে যেখানে, সেইখানে তাদেরকে যদি বলে যে এখন কাজ শুরু করো, এটা তো এই ছাত্র জনতার প্রত্যাশার সঙ্গে কোনোভাবে যায় না, সেটার প্রতিবাদ করেছে। আজকে আপনার এই যে 15 আগস্টের ছুটির বিষয়ে যে সিদ্ধান্তটা দিল, সেটিও 24টি ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বসে সিদ্ধান্ত নিয়ে তার প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে ছাত্ররা কিন্তু সাংঘাতিকভাবে তাদের দায়িত্ব পালন করছে, তারা পর্যবেক্ষণ করছে, তারা দিক নির্দেশনাটা দিচ্ছে যে যেই বৈষম্য বিলোপের জন্য একটি আধুনিক জনবান্ধব রাষ্ট্র তৈরি করবার জন্য, এই সব সমস্ত অনাচার দূর করবার জন্য তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেদিকে আমাদের যেতেই হবে। সেইখানে যেতে গিয়ে তাদের যেই সব সুপারিশ, তাদের চাওয়া, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যারা 16 বছর ধরে গুম খুনের শিকার হয়েছে, নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা, গায়েবী মামলা করে পর্যুদস্ত করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদের রায় দিয়ে তাদেরকে সাজা খাটিয়েছে। বেগম খালেদা জিয়ার মতো একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন বয়স্ক, একজন নারী, সিনিয়র সিটিজেন, তাকে একটা মিথ্যা মামলায় যেইভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিল, এরকম অসংখ্য উদাহরণ আছে। বিনা বিচারে ফাঁসি দেওয়ার ঘটনা আছে। ফলে এইরকম ঘটনাগুলোর মধ্য দিয়ে, এই সবার ত্যাগের মধ্য দিয়ে যেই বিশাল একটা আকাঙ্ক্ষা, একটা অনির্বাচিত জনপ্রতিনিধি নয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে এত বড় আকাঙ্ক্ষা পূরণ আসলে সম্ভব নয়। তার মধ্যে তারা যেটা করছে, আমি খুব আশাবাদী, কারণ এখানে যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, এদের অনেককেই ব্যক্তিগতভাবে আমি চিনি, আমার শ্রদ্ধার জন, এবং তাদের সক্ষমতা নিয়ে, যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তারা নিজেরা গত 16 বছর নানানভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়ে জেল খেটেছেন, কেউ প্রতিষ্ঠান হারিয়েছেন। সুতরাং তারা বুঝবেন তাদের নিজের যে কষ্টটা, সেটা দিয়ে কিছু হলেও উপলব্ধি করবেন এদেশের 18 কোটির মধ্যে অন্তত 16 কোটি মানুষের কষ্টটা কি, সেটা তারা ধারণ করে সঠিক পথে এগিয়ে নেবেন এবং জনপ্রতিনিধির তারা দেশ শাসিত হতে পারে। এবং এই গুন্ডা, হুন্ডা, টাকা এর ব্যবহারের যে কালচার শুরু হয়েছে রাজনীতিতে, সেখান থেকে রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে নিবৃত্ত করা, এইটাও করবেন। এবং অতীতে এই 16 বছর আওয়ামী লীগ যা করেছে, এই একই ধরনের অপকর্ম যাতে অন্য কোনো রাজনৈতিক দল আবার শুরু না করে, সেটিও দেখবেন। আমরা একটা পরিচ্ছন্ন দেশ চাই। ডাক্তার শান্ত, আমি আপনার কাছে আবার আসবো। এটু তাজ রহমান, যেটি শান্ত বললেন যে একটি পরিচ্ছন্ন দেশ চাই, ইতিবাচক ভালো রাজনীতির যে পরিবেশ ক্ষেত্র তৈরি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকারের আগে যে সরকারটি হবে, সেটি আসলে সেই ব্যাপক অর্থে সেই সংস্কার খুব ধন্যবাদ আপনাকে হবে তাদেরকে দিয়ে? জাহিদ ভাই, অনেক টকশো করেছি, শান্ত ভাই সহ আমরা আগে। নতুন ফরম্যাটে আজকের টকশোতে আসছি, নতুন গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট। প্রথমেই শুরুতেই এই ছাত্ররা যারা এই আন্দোলন করেছে, ছাত্র জনতাকে মিলে, তাদেরকে সাধুবাদ জানাই। যারা মারা গেছে তাদের প্রতি বীরাত্মা কামনা করি, এবং যারা হসপিটালে এখন অসুস্থ হয়ে শুয়ে আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এই পট পরিবর্তনটা কিন্তু রাজনৈতিক দল করতে পারে নাই, আমাদের ব্যর্থতা। এটা করেছে আমাদের এই কমনওয়েলথ ছাত্ররা। পরে রাজনৈতিক দল সবাই ঐক্য করতে পারে। যত বড় রাজনৈতিক দল আছে, আমার দলের চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব দেওয়ান্তকে বলেছেন, এরা মুক্তি সেনা, এই ছাত্ররা বারবারই হরিফিক অ্যাটাক হচ্ছে ছাত্রদের উপর, এটা মেনে নেওয়া যায় না। বিএনপিও বলেছে, বাকি সব বলেছে। এখন কত হলো, আমাদের দেশটা তো ডিভাইডেড, দি কান্ট্রি ইটসেলফ ইজ টোটালি ডিভাইডেড, পলিটিক্যালি ডিভাইডেড, ইকোনমিক্যালি ডিভাইডেড, স্তরে ডিভাইডেড, আপনি উঁচু আমি নিচু, এমন ডিভিশন হয়ে গেছে আমাদের মধ্যে। এটাকে ঠিক করার মতো এই যারা আসছেন তাদেরকে আমাদের সময় দিতে হবে। এই সময় দেওয়ার প্রেক্ষালে যদি ওনারা, আবার একটি কথা মাথায় রাখতে হবে যে ওনারা কিন্তু, আমরা এই ন্যাশনাল কনসেনসাসের মধ্যে ওনাদেরকে বসিয়েছি এই জায়গায়, হিসাব করে কথা বলতে হবে। একটা কথায় কিন্তু অনেক কিছু হয়, একটা কথায় আবার অনেক ভালো হয়। ওনারা সব ভালো লোক, শান্ত ভাই সূত্র ধরে বলি, সবই ভালো লোক এখানে আছেন, বিজ্ঞজন, জাতির শ্রেষ্ঠ সন্তানের কয়েকজনের সাথে এরা আছেন।
চিফ যিনি হচ্ছেন উনি তো আমরা ওয়ার্ল্ডের 12 জন ব্যক্তি আছেন যেনারা এট এ টাইম ন্যাশনাল আপনার নোবেল লরেন্ট হয়েছেন, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন, কংগ্রেশনাল মেডেল পেয়েছেন, সে 12 জনের মধ্যে একজন। ওনার ড্রেস কোডই আলাদা, ওনাকে পরিচয় দিতে হবে না যে হি ইজ দ্য চিফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট, চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস, ও বাংলাদেশ ইজ মোর দেন এনাফ, উই আর প্রাউড ফর ইট। উনি সেইটা চালানোর জন্য রাজনৈতিক দলগুলোর কালকের বক্তব্য বা এই এক সপ্তাহের বক্তব্য থেকে মনে হচ্ছে সবাই মনে করছে ওনারা দেখে টাইম দেওয়া হোক, টাইম দিলে একটা চেঞ্জিং পরিবর্তন আছে। আমি যদি চেঞ্জিংয়ের লিস্ট ধরে বলি, বাংলাদেশের পুলিশকে যেভাবে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে, রাজনীতির নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে অসম্মান করা হয়েছে, এগুলো চেঞ্জ করতে হলে পলিটিক্যাল পার্টি এসে করতে পারবে না। পলিটিক্যাল পার্টি যদি তার নিজস্ব মন থেকে ভালো চিন্তা করে অপোজিশন পার্টি এটা বিরোধিতা করবে। এখন এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে পুলিশ রিক্রুটমেন্ট, পুলিশ প্রমোশন, পুলিশে কে কোন জায়গায় যাবে, নট বাই দি পলিটিশিয়ান, ইন্ডিপেন্ডেন্ট কমিশন দিয়ে করতে হবে। জুডিশিয়াল রিফর্ম করতে হবে। কথায় কথায় আপনার দলের লোককে আপনি নিয়ে নিলেন, এটা হবে না। it has to be by the recommended by the judicial independent body করতে হবে। এই কমিশন রিকমেন্ডেশন করবে এখানে এই 5 জন যাবে, তার থেকে আপনারা কাকে নেবেন, 2 জন নিয়ে যান। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না, কে আওয়ামী লীগ করে আসলো, কার বাবা ছাত্রলীগ করলো, যুদ্ধ করলো, কে এই সময় ছিল না, এই হিসাব করলে আপনার জেনারেশনকে আপনি টোটালি শেষ করে দিবেন। এটা হবে না, এটা রিফর্মের মধ্যে আসতে হবে। দ্বিতীয় হলে যে পদ বঞ্চিতরা কেন হচ্ছে, সরকারের চাটুকারি করতে পারে নাই বলে তার পদ নাই। এই ডিজিফাইড জিডি যিনি কালকে হয়েছেন, স্টাফ কলেজ থেকে নিয়ে আসা হয়েছে, যাদের কোনো কিছু করার নাই তাদেরকে স্টাফ কলেজে দিয়ে দেওয়া হয়। এই ভদ্রলোক কিন্তু পদ বঞ্চিত, কালকে নিয়ে আসা হয়েছে আসল জায়গায়। আমাদের সুপ্রিম কোর্টে সেই অবস্থায় কি, আমাদের নিচের আদালতে সে কী অবস্থায়। এটাকে রিফর্ম করার জন্য এই গভর্নমেন্টকে একটু সময় দেওয়া প্রয়োজন। তারা এই ইন্ডিপেন্ডেন্ট বডিগুলো সবাই এটাতে সাপোর্ট দিবে। এই বডিগুলো যদি করে তাহলে খুব ভালো হয়। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে এক সচিবের সাথে, পুরনো রিটায়ার্ড সচিবের সাথে আলাপ হচ্ছিল। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রিপরিষদ সচিব হলেন সমস্ত সচিবের হেড, ইভেন ইনফ্যাক্ট আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট উনি সব এমপিদের উপরেও, ক্যাবিনেট সেক্রেটারি এন্ড প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সচিবকে আপনি নিয়ে আসেন 15 দিনের জন্য। ব্রিটিশ পার্লামেন্টে বা ব্রিটিশ গভর্নমেন্টে ক্যাবিনেট সেক্রেটারির মেয়াদ আপনার 16 বছর পর্যন্ত ইতিহাসে আছে। এই ফর্মুলাটা কি জানেন? ক্যাবিনেট সেক্রেটারি যিনি যাবেন, আউটগোয়িং ক্যাবিনেট সেক্রেটারি রিকমেন্ডেশন করবেন 3 জন সেক্রেটারির নাম দুটি ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে, যে এই 3 জনকে আপনারা রিকমেন্ডেশন আমি করে গেলাম। ইনফ্যাক্ট ল সেজ এই 3 জনের বাইরে কাউকে সরকার নিতে পারবে না, কারণ সরকার এখানে হাতই দিতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্লামেন্টারি ওয়াচ বডি যেটা, তারা এখান থেকে একজনকে পিক করবে। তাহলে এখানে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি নেওয়ার সুযোগ আছে? আমাদের এখানে 15 দিনের জন্য সবচেয়ে কম আপনার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন কবির বিন আনোয়ার, তাই না? কেন হচ্ছে? বিকজ রন্দে রন্দে আপনি পলিটিক্স ঢুকে গেছেন। এফবিসিসিআই থেকে ফোন করে কে প্রেসিডেন্ট হবে, ক্লাবে বাংলাদেশের যত ক্লাব আছে সবগুলোর প্রেসিডেন্ট কে হবে আপনারা বলে দেন, মসজিদের সভাপতি কে হবে বলে দেন। যদি আপনার এটা না হয়, 2টা রাস্তা ছিল। একটা হলো আপনি সরকারের বিরুদ্ধে আলোচনা করবেন, সমালোচনা করবেন, রাজাকার, জামাত, শিবির অথবা স্বৈরাচার। এই ঠেকগুলো তো দেওয়া হয়েছে, এই টকশোতে বলেই আমরা পেয়েছি। এটা কেন হবে? এটা বন্ধ করতে হবে। 53 বছর পরে আপনার ছেলে রাজাকারের স্টিগমা নিবে, আপনার ছেলে নিবে, এটা তো হইতে পারে না। এই দেশটাকে নতুন করে সাজার জন্য সবাই একসাথে মিলে এইগুলা যদি ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে এই গভর্নমেন্ট না করে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে না, এই দেশটা আরেকটা জায়গায় যাবে। এই যে নতুন যুদ্ধ আপনার দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট বলছে, আমি বলি না, ইন্ডিপেন্ডেন্ট একটা এটা রিশাফল করা হয়েছে। এই রিশাফলটা এমনভাবে করা উচিত আর আগামী 100 বছরের জন্য বাংলাদেশের মানুষ আর কোনো জিনিসে হাত দিতে না হয়। ট্রানজিশনাল ট্রান্সফার হবে, আপনার ক্ষমতা 5 বছরের জন্য, 5 বছর পরে চলে যান যদি পাবলিক না চায়। একটু আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে আপনি এর আগেও যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে আমাদের এই জায়গাগুলো যে ত্রুটি বলা হচ্ছে, যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেসব জায়গায় বড় ধরনের গলদ আছে, সেখানে সবার আগে হাত দিতে হবে। তাতেই কি রাজনীতি পরিশুদ্ধ হবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর উপস্থাপনা করছেন। আর বিশেষ করে আমার বাম দিকে যিনি আছেন সাখাওয়াত হোসেন সায়ন্ত, উনি তো অ্যাকচুয়ালি সবারই খুব প্রিয় লোক, কারণ উনি স্পষ্ট কথা বলেন। আপনার প্রতি শ্রদ্ধা। এবং আমাদের তাজ ভাই ইয়াং, এনার্জেটিক, এবং ওনার বেশ কিছু তথ্যমূলক আমি শুনি বিভিন্ন বক্তব্যে, আমার কাছে ভালো লাগে। এই কারণে আজকে যে কেন জানি মনে হচ্ছে যে আজকের আমাদের যে পরিষদ,
এটা খুব একটা স্ট্যান্ডার্ড একটা পরিষদ হচ্ছে, যে পরিষদের মাধ্যমে আমরা অনেক কিছু, এবং আমাদের যারা শ্রোতা আছে অনেক রাত জেগেও তারা দেখছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তো প্রকৃতপক্ষে আপনি আজকে যে কথা সংস্কার বা রিফর্ম, প্রকৃতপক্ষে এইটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের সংস্কার, আমাদের রিফর্ম। এবং এটা কোন জায়গাতে কীভাবে বলবেন, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার রিফর্ম না করতে হয়। এই কারণে আমি বলছি যে আমাদের আগে বলা হয় না যে ফার্সি ভাষায় কথা আছে যেটা, মাছের পচন ধরলে আপনার মগজতিকা হয়, আমাদের সেই পচন তো সেখান থেকে ধরেছে। সুতরাং আমাদের সংস্কার প্রয়োজন, অবশ্যই সংস্কার প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে। যেমন আমি ব্যবসা যেহেতু করি, আমি ব্যবসার কথাটা একটু বেশি বলতে চাই, কারণ ব্যবসাতে দেখা যায় যে রাজনীতিকরণটা বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যারা ব্যবসা করি কেন রাজনীতিতে যাব? আর যাওয়ারও অধিকার আছে, বাট গেলেও আমরা আমাদের যে ব্যবসায়ীদের পক্ষে, আমাদের দেশের অর্থনীতির পক্ষে আমরা কথা বলতে পারছি কিনা, সেই দিকে দেখে যদি আমরা এগোতে পারি, তাহলে আমি মনে করি সেই ধরনের রিফর্ম আমাদের দরকার। আমাদের রিফর্ম দরকার যারা যে আমাদের ব্যবসা করতে, যে আমাদের 8টা 10টা যে মিনিস্ট্রি আছে বা 8টা 10টা যে খাত আছে, সেখান থেকে আমাদের পারমিশন নিয়ে আমাদের ব্যবসা করতে হয়। এই পরিবেশের কথা যদি বলেন যে পরিবেশের ছাড়পত্র রাখবে, পরিবেশের ছাড়পত্র পাওয়া যায় না। আমি ইটিপি প্ল্যান করেছি, তারপর আমাকে পরিবেশের ছাড়পত্র দেয় নাই, বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে, দিবে, সময় নেবে, টাকা নেবে, বাট হোয়াই? এই যে আমরা পিছিয়ে যাচ্ছি। আমার এখানে আপনি ধরেন না যে ট্রেড লাইসেন্স আমরা করতে যাব, ঠিক একটা নতুন উদ্যোক্তা আছে, সে পড়াশোনা করে ব্যবসা করবে, তাকে প্রথমে ট্রেড লাইসেন্স করতে হবে, করুক, তারপর তাকে 3000 টাকা আপনার সঙ্গে সঙ্গে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, আরও আনুষঙ্গিক আছে। এবং ওই যে ডিপার্টমেন্ট আছে, যারা ওই সিটি কর্পোরেশন আছে বা পৌরসভায় আছে, তাদেরকে খুশি না করলে সত্য কথা আমরা ট্রেড লাইসেন্সে আমরা পাই না। এখানে আমাদের বিগত সরকার সবসময় বলে আসছে যে ওয়ান স্টপ সার্ভিস হবে, বিদেশি যারা ইনভেস্ট করবে তাদেরকে সে সুযোগ দেওয়া হবে। প্রকৃতপক্ষে কি আমরা ওয়ান স্টপ সার্ভিস পেয়েছি? আমরা পাইনি। পাইলে তো ব্যবসা আমরা অনেক ভালো করতে পারতাম। এখন আমি কেন বলি যে কিছু বিদেশি গণমাধ্যম আমরা দেখি, একটা বৃহৎ দেশ আমাদের প্রতিবেশী, তাদের গণমাধ্যম যেভাবে আমাদেরকে পচাচ্ছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কেন যেভাবে আমাদের এক্সপোর্ট যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে, সেই এক্সপোর্টে কিন্তু প্রচণ্ড বাধা আসতেছে। আমাদের ইমেজটা পরিবর্তন করার জন্য, ইমেজটা বিল্ড আপ করার জন্য আমরা মনে করি, আমরা যারা এখানে বিশেষ করে ব্যবসায়ী যারা আছি এবং রাজনীতিবিদ যারা আছেন, বিশেষ করে আমাদের এই যে একজন রাজনীতিবিদ, ইনি আপনার একজন রিসার্চ ফেলো, তো ওনাদের কাছে আমাদের দাবি থাকবে কিভাবে আমাদের এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিচিত করার জন্য ব্র্যান্ডিংটা সঠিকভাবে করা যায়। আমি আবারও বলছি, আমাদের প্রতিবেশী দেশ যেভাবে আমাদের বিপক্ষে কথা বলছে, যে এখন আফগানিস্তান হয়ে গেছে, তো এই ধরনের কথাবার্তা তো এটা আমার বহির্বিশ্বে আমাদের কাছে এটা ব্যাড একটা ইমপ্রেশন আসে। তো সুতরাং সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য আমি মনে করি আমাদের এখানে বেশি সংস্কার দরকার, এবং আমাদের এই ব্যবসায়ীরা যারা আছে তারা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারে। বিশেষ করে আমরা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছে, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছে, আমরা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারি। বিগত হিস্ট্রিতে আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি যে বড় বড় কর্পোরেট যারা আছেন তারা প্রচুর লোন নেন, লোন তারা দেন বা না দেন জানি না, বাট আমরা যারা ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা আমরা কিন্তু 90% আমরা পরিশোধ করি, তারপর আমরা চট করে আমরা কোনো রানিং ক্যাপিটাল হিসেবে পাই না। এখনই তো আমরা বলছি যে বাজেট গেল কিছুদিন আগে, বাজেটে আমরা যারা মাঝারি উদ্যোক্তা আমরা যে ঠিকমতো কিস্তি দিতে পারছি না, 2টার পরে আমাদের ঋণ খেলাপি করে দিবে, তাহলে আমরা কীভাবে চলবো? সেখানে বলছিলাম যে আমাদের রানিং ক্যাপিটাল হিসাবে আমাদের কিছু টাকা দেওয়া হোক ব্যাংকের মাধ্যমে, যেন আমাদের ব্যবসাটা সঠিকভাবে পরিচালিত করতে পারি। এতে বিগত সময়ে যে আমাদের যেভাবে আন্দোলনে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা কিভাবে উঠব? তা আমরা চাই যে আপনারা যারা আছেন আসুন একত্রিত হয়ে আমাদের বাংলাদেশের যে ইমেজটা আমাদের বিল্ড আপ করতে হবে, এবং ব্যবসায়ীরা যদি ঠিকমতো তারা ব্যবসা পরিচালিত করতে পারে, দুইটা জিনিস হবে। একটা হবে অর্থনৈতিক চাকা, অর্থনৈতিক চাকা সচল থাকবে, আর দ্বিতীয় আমাদের প্রচুর জনশক্তি যেটা আছে এবং ইয়াং এনার্জেটিক আছে, তাদের সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারবো। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর শাকাত হোসেন শায়ন্ত যেটি নিয়ে আলোচনা করেছেন, আপনি বলছিলেন সংস্কার প্রক্রিয়ার কথা, যেটি আমরা আর আগে জানলাম যে অগ্রাধিকারটা কি, সবার আগে কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত? এখন
মানে প্রথম অগ্রাধিকার হচ্ছে, মানে আমরা বলি কিছু বিষয় অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট হচ্ছে একদম দগদগে এখন তাৎক্ষণিক যেটা, আর ক্রনিক হলো দীর্ঘমেয়াদী। তো অ্যাকিউট যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে ছাত্র জনতা, ধারণা করা হয় কয়েক হাজার হত্যাকাণ্ড হয়েছে, যদিও আমরা ঘোষিত অবস্থায় 600-র উপরে, বেওয়ারিশ আরও কিছু লাশ পড়ে আছে, সব মিলিয়ে 700-র মতো আমরা ঘোষিতভাবে পাচ্ছি। কিন্তু অনেকেই মনে করেন যে এই হত্যাকাণ্ডের সংখ্যাটা, নিহতের সংখ্যাটা আরও অনেক বড়। সেটা হয়তো কোথাও গণকবর দিতে পারে, অথবা এদেরকে ওই যে ইলিয়াস আলীর যে বর্ণনা একজন র্যাব অফিসার এখন দিচ্ছেন, ওইরকম মেরে পেট ফুটা করে পাথর চাপা দিয়ে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার মতো এরকম জঘন্য কাজও এরা করতে পারে। এদের দ্বারা তো কোনো কিছুই অসম্ভব না। ফলে এইটা একটা কমিশন করে ইমিডিয়েট এইটার তদন্ত করে প্রত্যেকের নামে মামলা করে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের এবং তার সাঙ্গপাঙ্গ আর প্রশাসনের যারা তার লাঠিয়াল হয়েছে এই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর অনেক উপাদান আছে। আজকে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একজন ইকবাল নামে একজন পুলিশ অফিসার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবকে মোবাইলে ভিডিও দেখিয়ে বলছেন যে স্যার গুলি করে লাশ নামাইতে হইছে, গুলি করলে যেটা মরে আর যেটা আহত হয় শুধু ওরাই বিদায় হয়, বাকিরা যায় না। ভয়টা ডরটা ওই জায়গায়, মানে গুলি করেও যে আন্দোলন থামানো যাচ্ছে না, যেটা মরে আর যেটা আহত হয় শুধু ওইটাই কমে, বাকিরা আর সরে যায় না। এই পুলিশ, সে হচ্ছে ইকবাল, যে সে হচ্ছে রাজসাক্ষী, সে স্বরাষ্ট্রমন্ত্রী তার নেত্রী শেখ হাসিনার নির্দেশে এই কাজ করেছে, এবং তার সাক্ষী এবং সহযোগী হচ্ছে স্বরাষ্ট্র সচিব। স্বরাষ্ট্র সচিবকে আজকে আইনের আওতায় এনে যদি এই পুলিশকে এনে জিজ্ঞেস করা হয়, তারা যে এই মামলার মূল যে উপাদান সেগুলার গুরুত্বপূর্ণ, যে তাদের হুকুমদাতা, এই গুলি করা ছাত্রদের উপর, জনতার উপর এই গুলি করা মারার হুকুমদাতা কে, কেন করেছিল, কারা করেছিল, এভাবে ধরতে হবে। আমি তো ভেবেছিলাম একদিন ধরে ভাইরাল হয়ে গেল ভিডিও, আমি দেখব যে ইতিমধ্যে আপনার প্রোগ্রামে আসার আগে স্ক্রলে দেখব যে স্বরাষ্ট্র সচিবকে এবং ওই পুলিশকে অন্তত গ্রেফতার করা হয়েছে। হয়তো স্বরাষ্ট্র মন্ত্রীকে পাওয়া যাচ্ছে না, পলাতক আছে। এই সরকারের এত বড় দম্ভ করা, আপনার এই অনুষ্ঠানে এসে কতজন কত সিন ক্রিয়েট করেছে, বাইরে করেছে, সব পলাতক, কই সেই বীররা এখন? এইরকম করে তাহলে অ্যাকিউট যেটা বা জরুরি ভিত্তিতে হচ্ছে এইগুলি। এরপরে হচ্ছে ধরেন আপনার হেফাজতের যেদিন তাদের হত্যাকাণ্ড ঘটলো, সেইটা বিডিআর হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর, এগুলাকে এনে কমিশন গঠন করে তদন্ত করা এবং যারা সাসপিশাস বা সাসপেক্টে থাকবে তাদেরকে গ্রেফতার করা। পুলিশের বা বিভিন্ন বাহিনীর এই যে বাধ্যতামূলক অবসরে দিচ্ছে, অবসর তো চাকরির একটা সাধারণ রীতি, এটা তো কোনো অপরাধের শাস্তি না। অপরাধের শাস্তি হিসেবে যে কারণে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে, সে একই কারণে তাদের গ্রেফতার করতে হবে, না হলে তারা দেশ ত্যাগ করবে, বর্ডার ক্রস করে অবৈধভাবে চলে যাবে, তাদের আপনি পাবেন না। ওই পিকে হালদারের মতো বাইরে গিয়া দেখা যাবে ধরা খাইছে, বা অথবা তাদের বেগমপাড়া আছে, তাদের দুবাইতে শান শওকত আছে, সেই সব জায়গায়। সুতরাং এদেরকে বাধ্যতামূলক অবসর না, শুধু এদের গ্রেফতারের আওতায় আনতে হবে। এই যে পুলিশ অফিসার যারা সরকারের গুন্ডা বাহিনী, সরকারি গুন্ডা বাহিনী হয়ে করেছে, এখন পলাতক আছে, তারা এই দেশেই পলাতক আছে। কোথায় পলাতক আছে সেটা আমাদের বাহিনীর তাদেরই সহযোগী ভাইরা, যারা বললাম না যে মন্দের ভালো খুঁজতে হচ্ছে, লেয়ার 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 সবই তাদের, তারা জানে কি এদেরকেও দায় নিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে। এই সবগুলা খুব জরুরি ভিত্তিতে করতে হবে। এদেশ থেকে যে টাকা পাচার হয়েছে, এই ব্যবসায়ীরা যেরকম রাজনৈতিক গুন্ডার স্টাইলে হাসিনার লাঠিয়াল বাহিনী হয়ে বক্তব্য দিয়েছে, তারা সিন্ডিকেট করে টাকা দুর্নীতি করে এবং টাকা পাচার করা গ্রুপ, নিঃসন্দেহে বলা যায়, তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। ঋণ খেলাপি যারা করেছে, বড় বড় ঋণ খেলাপি তালিকা করে এই ঋণগুলো, খেলাপি ঋণ ফেরত আনার ব্যবস্থা দ্রুত ভিত্তিতে নিতে হবে, কারণ আমার অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে। এই সব কিছু করলে একই সঙ্গে আপনার অর্থনৈতিক ব্যবস্থাপনা সহজ হবে, একই সঙ্গে যারা অপরাধী তাদের শাস্তির আওতায় এনে প্রক্রিয়া শুরু হবে, এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য যেহেতু এই দস্যুপনা যারা করেছে তারা হাসিনার হাতিয়ার, তার লাঠিয়াল, তাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য তার দলকে, যদিও তাকে পারবে না, এই পলাতক নেতাকে কেউ আর গ্রহণ করে না, তার তো কতবার ফাঁসি হওয়া উচিত সেটা গণনার বাইরে। সুতরাং তার দলটাকে আবার যাতে পুনর্জীবন দিতে পারে, তারা বাঁচার জন্য শেষ কাজ করবে। সুতরাং নির্বাচন সুষ্ঠু করতে হলে এদের বিচারের আওতায় এনে এই প্রক্রিয়া থেকে আইসোলেটেড করতেই হবে। এইরকম অনেকগুলো আছে,
প্রায়োরিটি বেসিসে এগুলো করতে হবে। মানুষের অ্যাকিউট রাগ ক্ষোভ যেই বিষয়গুলি সেগুলো আগে ধরতে হবে এবং কেউ যাতে পালিয়ে যেতে না পারে। ইতিমধ্যে শেখ হাসিনার মতো একজন গণহত্যার নায়ক পালিয়ে গেছেন, তাকে কেউ না কেউ তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, সে পদত্যাগ করবে। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তার বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এই দেশটাকে ধ্বংস করার, তাকে বিচারের আওতায় আনা হবে। ওনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তারও তো 90 সালে এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্যে পতন হয়েছিল, জান নাই তো। বলছে তাকে বিদেশে কোন দেশে যাবে সেটা নাকি জিজ্ঞেস করেছে, বলছে আমি কোন দেশে যাব, আমি আমার দেশে থাকবো। জেলে গেছেন, জেলে বসে নির্বাচন করে 5টা আসনে জিতে এসছেন। তার যে শাস্তি হওয়া উচিত ছিল সেটা কি হয়েছে বা হয়নি সেটা নিয়েও নানান রকমের ইকুয়েশন আছে। দেশে আইনের শাসন থাকলে, সঠিক বিচার থাকলে কি হতো আর কি হয়েছে সেটা। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যেতে পারলো কেন? ভয়ে। তা গাদ্দাফির মতো পাড়ায়া তাকে মেরে ফেলবে জনগণ, বা ওই যে অন্য দেশের মতো সেরকম হবে সেই ভয়ে। তাকে তো এখন যাদেরকে আপনার সেফটি সিকিউরিটি দিয়ে বিশেষ জায়গাগুলোতে আটকে রেখেছে, হয়তো আইনের আওতায় দিতেও পারে, নাও দিতে পারে। শেখ হাসিনা এরকম সেফটি সিকিউরিটি দিয়ে তাইলে রাখতে পারতো, রেখে তারপর আইনের আওতায় আনতে পারতো। সেই জন্য আমি মনে করি এই অপরাধীরা, তারা বহু টাকা পাচার করেছে, তারা যদি এবার এই দেশ থেকে অলরেডি অনেকে পালিয়ে গেছে শুনছি, বাকিরাও যদি পালিয়ে যাওয়ার সুযোগ পায়, তাদের যেই টাকার জোর, ইন্টারন্যাশনাল লবিস্ট নিয়োগ করে, এই টাকা দিয়ে তারা বিদেশে বসে এই দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য যথেষ্ট, সেটি করতে দেওয়া যাবে না। আমি আপনার কাছে আবার আসবো একটু। তাজ রহমান, আপনি শুনলেন যে সায়ন্ত ভাই কত একটু ব্যাপ্তি, তার সংস্কার প্রক্রিয়ার যে ব্যাপ্তির কথা বললেন, এটা আসলে কতদিন লাগবে, সময়টা কত? $1,000,000 কোয়েশ্চন। এটা বাংলাদেশের যে জায়গায় আমরা বসতেছি সবাই জিজ্ঞাসা করতেছি কতদিন লাগবে। যেহেতু রাজনীতি করি, টকশোতে আছি, বসলেই মানুষ বলে ভাই কতদিন যাবে, তারপরেও এগুলো একটু করে দেওয়া হোক। দেখেন আমরা 4 জন এই দেশে এখানে বসা, একজন বিজনেসম্যান, একজন অ্যানালাইসিস কাম পলিটিশিয়ান, আমরা একজন পলিটিশিয়ান। আমাদের সব কিছুর পরে এই দেশটা সবার উপরে, কেউ একাই দেশের দাবিদার হইতে পারি না আমরা। এই দেশটা আমাদের সকলের। এই দেশ যখন ভালো থাকবে আপনি তখন ভালো থাকবেন, আপনি যখন ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার যখন ভালো থাকবে সমাজ ভালো থাকবে। ইটস রিলেটেড। আপনার রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় গেলে কিন্তু এই যেগুলো শান্ত ভাই বলল, আমিও বললাম প্রথম সেগমেন্টে, এগুলা কিন্তু একমাত্র নন পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে থাকে তখন এগুলো করতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো করতে পারে না, কারণ আমাদের পলিটিক্যাল যে সিস্টেম, ওইখানে কিন্তু আমি আমার কর্মীকে, আমার দলের সাপোর্ট যে করে, তাকে নিয়ে ক্ষমতায় বসাইতেই হবে, তাকে দালালিতে রাখতে হবে, তাকে মুখপাত্র বানায় টেলিভিশনে রাখতে হবে। না হলে আমার বক্তব্য, বাবা তোমার বক্তব্য, তোমার দালালির প্রয়োজন নাই, তুমি ভালো কাজ করে যাও, মানুষ তোমাকে রিকগনাইজ করবে। মানুষ তোমাকে রিকগনাইজ যদি করে না, কাজ হবে না। দেখেন এই 6 জন সমন্বয়কারী যারা এই আন্দোলনের নেতা ছিল, ডিবির হারুন ধরে নিয়ে এদেরকে নাইদার গ্রেফতার দেখালো, নট তাদেরকে ডিটেনশনের জন্য কোনোটা দেখালো না। হাইকোর্টের বিচারপতি মহোদয় একটু আওয়াজ দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন, আর আজ আসে অর্ডারটা দিতেই পারছেন না। এখানে বসে ডিবি অফিসে তুই স্টেটমেন্ট দেওয়াইলে পৃথিবীর কোন দেশে আছে একটা গোয়েন্দা সংস্থার প্রধান প্রতিদিন ব্রিফিং করে? আমার আপন চাচাতো ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে 92-তে মাস্টার্স করে গ্রামের বাড়িতে গিয়ে এখন খামার করছে, সে জানে না বাংলাদেশের আইজিপিকে, যে আইজিপি 1 বছর এক্সটেনশন দিল। কারণ একদিনও আইজিপি আসে না আপনার ব্রিফিং করতে, ডিএমপি কমিশন আসে না, প্রতিদিন হারুন আসে ব্রিফিং করতে। কোন দেশে আছে আমার একটু দেখান না, পৃথিবীর একদম আফ্রিকার কোন দেশে আছে ডিবির একটা ইন্টেলিজেন্সের একটা ইউনিটের প্রধান আসে প্রতিদিন ব্রিফিং করে, যা ইচ্ছা তাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে। আমি এখন ক্ষমতায় আওয়ামী লীগ হারুন নাই বলে বলছি না, মির্জা ফখরুল সাহেবের যেদিন ধরা হয়, এই বাংলাদেশের চ্যানেল 3টাতে গিয়ে বলছিলাম 12টায় 1টায় না, রাতে 3টায় মির্জা ফখরুলকে আপনি ধরে আনতে হবে কেন? মির্জা ফখরুল তো সকালে ছিলেন পার্টি অফিসে, বললে উনি চলে যেত। ওনার মতো অসুস্থ একটা দলের মহাসচিবকে নিয়ে আপনি 3টায় নিয়ে আসছেন, আশকারা দিয়ে রাখছেন। আপনার বিপ্লবের কথাবার্তা মির্জা ফখরুল সাহেবের সামনে আপনি শব্দটা পর্যন্ত বলে নাই, এগুলো তো রেকর্ড ভাইরাল, তখনই বলেছিলাম আমরা। এত উদ্যত্তপূর্ণ আচরণ এই পুলিশ অফিসাররা যখন করবে, আপনাকে মনে রাখতে হবে এটা আপনার জন্য আগামী দিনে খুব খারাপ একটা মেসেজ নিয়ে আসছে। কেন করবে? পুলিশ অফিসাররা রাজনৈতিক নেতাদেরকে সম্মান করা তো ছেড়েই দিয়েছিল। কেন জানেন? আমি ক্ষমতায়, আপনার চেয়ারে আপনি বসার জন্য যা ইচ্ছা তা করেছেন। এগুলা রিফর্ম করতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট গত নির্বাচনের আগে একটা রুল দিয়েছে যে নির্বাচন কমিশন গঠন করতে হবে, চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার্স অ্যান্ড দি অপোজিশন লিডার, 3 জন মিলে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ইলেকশন কমিশন রিফর্মের সময় আপনারা এই 3টা নিয়ে আসেন।
যদি প্রাইম মিনিস্টার না থাকে তাহলে ক্যাটক্যাটার গভর্নমেন্ট বা ইন্টারিং গভর্নমেন্টের চিফ থাকবে। প্রয়োজন বোধে আপনি ইয়েতেই নিতে পারেন, উই হ্যাভ নো প্রবলেম। আপনি আর্ম ফোর্সেস থেকে কাকে নেবেন, নিয়ে 4 জনকে করেন, তারপরে ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করেন, এখানে যেন পলিটিক্যাল পার্টি হাত দিতে না পারে ইলেকশন কমিশনে। ভারতের সুপ্রিম কোর্ট যদি ঠিক না থাকতো, আজকে ভারতের এত বিশাল বিরোধী দলের সিট নিয়ে ইন্ডিয়া জোট আসতে পারতো না। এখানে মিডিয়াও কিন্তু মোদির হেল্প করেছিল, এখানে কিন্তু টাকার খেলা ছিল। কংগ্রেসের 400 কোটি টাকা ফ্রিজ করা হয়েছিল, সুপ্রিম কোর্টে দেয় নাই, সময় লাগিয়েছিল। তারপরে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে বলে তুমি এখানে ধর্মের নাম দিয়ে রাজনীতি করা হবে না। আমাদের দেশে সংখ্যালঘু বলা হয়, কেন সংখ্যালঘু? এদেশের নাগরিক হিন্দুরা, এদেশের নাগরিক খ্রিস্টানরা, এদেশের নাগরিক বৌদ্ধরা, সংখ্যালঘু শব্দ কেন বলা হবে? এটা হচ্ছে একটা পলিটিক্যাল একটা ওয়ার্ড ইউজ করা হয়, যেটা দিয়ে ভালো একটা ব্যবসা করা যায়, এটা দিয়ে এটা আমাদেরকে আলাদা করা যায়। এই দেশ বাংলাদেশ রাইট কখনো হয় নাই। বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা যেভাবে বসবাস করছি, কেউ কোনো ভেদাভেদ বলে গিয়ে বসবাস করছি। ইন্ডিয়াতে সেটা নাই, ইন্ডিয়াতে গরু খাইতে পারে না মুসলমানরা, কিন্তু এর চেয়ে বাংলাদেশের মানুষ, মুসলমানরা, আমরা হিন্দু খ্রিস্টান সব একসাথে ভালোভাবে আছি। আমাদের এটা নাম দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডে ক্যাম্পেইন করছেন, বাংলাদেশের একটা যে পোর্ট্রেট করছেন বাংলাদেশ ইজ এ সেকুলার স্টেট না, এটা একটা এখন আপনার ডানপন্থীদের হাতে চলে গিয়েছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, ফলস ইনফরমেশন দিচ্ছেন, দ্যাটস নট গুড। বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের মানুষ, মিডিয়া যারা আছেন, সবাই মিলে আমরা একটা প্রতিবাদ করা উচিত। বলে আমার দেশকে তুমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে মেসেজ দিও না যে এই একটা গভর্নমেন্ট, শেখ হাসিনা গভর্নমেন্ট সরে যাওয়ার পরে এটা একটা স্টেট হয়ে গেছে, তোমার রাইটপন্থীদের দখলে চলে গেছে, আফগানিস্তান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট ট্রু ব্রাদার, এটা ট্রু না তো। এটা এই মিডিয়ার বিরুদ্ধে ইভেন আমাদের এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টেরও উচিত তাদের ভূমিকা নেওয়া। দে শুড ক্রিয়েট এ মিডিয়া সেল প্রতিবাদ করার জন্য। জি, এটি তাজ রহমান, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি তাজ রহমান বললেন যে আন্তর্জাতিকভাবে যেসব প্রচার প্রোপাগান্ডা চলছে তার একটা প্রতিবাদ করা উচিত আমাদের। বিশেষ করে আপনি এর আগেও বলেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব, অবশ্যই বা ইমেজ নষ্ট হতে পারে আমাদের সেখানে। হ্যাঁ, সেটি আমাদের বেশি দরকার। এবং আরেকটা জিনিস আমি এটার সাথে অ্যাড করতে চাই যে আমি খুব আশাবাদী এই কারণে যে আমাদের যে কোমলমতি ছাত্ররা যেভাবে আমাদেরকে দেখিয়ে দিলেন, যেটা কোনো রাজনীতিবিদ বা অন্য কেউ পারে নাই, বাট আমাদের ছাত্ররা পেরেছে। তাদের তো কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু তাদের যে মানে খোদা প্রদত্ত তাদের যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমি তাদের বক্তব্য যখন শুনেছি তখন সেই আমলে জেনারেশন যেটা আমি আশ্চর্য হয়ে যাই, তাদের প্রনাউন্সিয়েশন, তাদের চিন্তা ভাবনা এবং কি করলে কি হবে, কিভাবে তাদেরকে ব্যাখ্যা দিয়েছে। আমি সত্যি আমার নিজের কাছে আর কি ভালো লেগেছে যে মনে হয় আমার নিজের কথাটা ওই ছেলেটা বলছে, ওই মেয়েটা বলছে। এই কারণে আমি খুব আশাবাদী আমাদের দেশ সম্বন্ধে, যে যতই প্রপাগান্ডা করুক এবং যারা এখানে বলা হোক যে আমেরিকা হয়ে গেছে বা এটা, আমি মনে করি না, আমরা যথেষ্ট সচেতন, আমরা বাঙালি, আমরা সব কিছু পারি। আমাদের টোটাল পপুলেশন এখন 66%, আমরা ইয়াং এনার্জেটিক। এটার মাধ্যমে তাদেরকে সঠিক নির্দেশনা দিলে, তাদের সঠিক গাইড দিলে আমরা সত্যি অনেক দূরে এগোতে পারবো। এবং আমাদের এখন যে প্রবলেম আছে, যে কথাটা আপনি বলছেন যে সংস্কার দরকার, রিফর্ম, অ্যাকচুয়ালি রিফর্মটা প্রকৃতপক্ষে এখনই সম্ভব এবং প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের এগুলো রিফর্ম করতে হবে। সিম্পল আপনি দেখেন, আপনার রাস্তায় হাঁটতে পারবেন না, কিন্তু আপনি দেখবেন কোনো সময় দেখি যে হয়তো প্রাইম মিনিস্টার আসবে, কোনো মন্ত্রী আসবেন, তখন দেখি আমাদের গুলিস্তান এলাকা বিরাট বড় রাস্তা, আর পরের দিন দেখা যায় রাস্তা ছোট হয়ে গেছে। কারণ কি, যে ফুটপাতে আপনার এখানে ধরেন সব ধরনের ব্যবসা পরিচালিত করা হয়। এখানে কি ওই পুলিশ বাহিনী বা রাজনৈতিক যারা ছাত্র আছে তারা কি সহযোগিতা করে না? তারা করে দেখেই তো এটা সম্ভব হয়। এইটাকেও রিফর্ম করতে হবে, কারণ ফুটপাতই থাকবে এবং রাস্তা শুধু গাড়ি চলাচলের জন্য রাস্তা থাকবে। ফুটপাত দিয়ে আপনার জনগণ হাঁটবে, এখান দিয়ে অন্য কোনো আপনার দোকানপাট ব্যবসা করা যাবে না। দখল পাল্টা দখল চলে, এই যে এখনই পাল্টা দখল আরম্ভ হয়ে গেছে। তো এগুলো আমি মনে করি, এবং বিশেষ করে আমাদের যে সমস্ত কাঁচা বাজার আছে, যেগুলো মেইন চক বাজার, মরিউ বাজার, আপনার কারণ বাজার, শাম বাজার, কৃষি মার্কেট মোহাম্মদপুরে, এখানে দেখেন এখন কিন্তু দেখবেন জিনিসপত্রের দাম কিছুটা কম। কারণটা কি, ওখানে কিন্তু ওইভাবে আপনার করছে না, যে চাঁদাবাজি কমে গেছে, চাঁদাবাজি নাই এখন, কেউ এখনো সেভাবে সুযোগ নেয় নাই, হাত বদল হয়ে সারতে পারে নাই। তবে এই হাত বদল হয়ে সারার মাঝখানে আমাদের ঢুকতে হবে, সংস্কার ঢুকতে হবে, এখানে সংস্কার ঢুকতে হবে। এবং দেখেন কিছু কিছু ছাত্ররা যেভাবে আমাদের
ট্রাফিকিং করছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে পুলিশ চলবে না, একটা দেশ চলতে পারে না, এটা কিন্তু পৃথিবী কেউ বিশ্বাস করবে না। ট্রাফিক নাই, একটা দেশ চলছে। আপনি দেখবেন কোনো জায়গায় হাঙ্গামা নাই, সেরকম কোনো আপনার যানজট নাই, সুন্দরভাবে চলছে। হ্যাঁ, কোনো জায়গায় যানজট আছে, কিন্তু রাস্তা, রিক্সা যেমন লাইন ধরে আছে, গাড়িও কিন্তু লাইন ধরে আছে। তো এই যে আমাদের শিখাচ্ছে, এই যে আমরা যে আমি আলোর পথ দেখছি, আমি সত্যি আমি মনে করি যে 53 বছর পরে আমরা একটা বিরাট সুন্দর সূর্যের আলো দেখতে পাচ্ছি, যে আলোর মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বলবে উই আর ফ্রম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এই কথাটা বলে আমরা প্রত্যেকটা জায়গায় এগোতে পারবো ইনশাআল্লাহ, আমি মনে করি। রুহুল আমিন ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর শাখাত হোসেন শান্ত, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। সামনের দিনগুলো একদম আপনি বলছেন যে কোনগুলো বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা যে নির্বাচনী ব্যবস্থা, যেটা নিয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতৈক্য নেই, সেখানে ঐক্যমতের ভিত্তিতে পৌঁছাতে হলে আওয়ামী লীগকে বাইরে রেখেই কি সেই প্রক্রিয়া শুরু হবে কিনা? প্রথম কথা হলো, আপনাকে আওয়ামী লীগ নামটা ভুলে যেতে হবে এখন এদেশবাসীকে। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো নিষিদ্ধ হওয়ার উপযোগী একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, কারণ তারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত এই দলটি এবং তার নেতৃত্ব। তারা নতুন নাম নিয়ে, যারা আওয়ামী লীগের মধ্যে একটু সুবোধ আছে, ফ্রেশ রাজনীতি করতে চায়, তারা নতুনভাবে রাজনীতি তো একটা গণতান্ত্রিক দেশে করতেই পারে, কিন্তু আওয়ামী লীগ নাম নিয়ে এই দলটা থাকা উচিত না। এইটা এখনকার যে জেনারেশন, তাদের আপনি জরিপ চালায় দেখেন, তাদের সবার অভিমত। আর এরা বিভিন্ন বাহিনীকে, একটু পুলিশ নিয়ে দু এক কথা বলি, যে সবাই বলছেন একটা গোটা বাহিনী, বাংলাদেশের ইতিহাসে দেখেছেন যে ইচ অ্যান্ড এভরিবডি ইনক্লুডিং ট্রাফিক পুলিশ সব পালাতে হয় কেন? এই পর্যায়ে বাহিনীটাকে আনলো কেন? আপনার এই অনুষ্ঠানে অন্তত শতবার বলেছি, গায়েবী মামলা নিয়ে, মিথ্যা মামলা নিয়ে সমালোচনা করেছি। আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আমি লেখক, আমি রাজনীতি বিশ্লেষণ করি, এখানে আপনাদের সব প্রোগ্রামে আসি। আমার চিনে না এরকম কম লোকে আছে পুলিশের। চিনে জেনে ওরা আমাকে ধরলো 17 তারিখে বায়াতুল মুকাররম মসজিদের সামনে থেকে, নামাজে গেছি, গেট থেকে ধরে আনলো। আমাকে কি মামলা দিছে জানেন? বিস্ফোরক আইনে মামলা। আমি নাকি পুলিশের উপর ককটেল ছুঁড়ে মেরেছি, তার অনেক পুলিশ আহত হয়েছে। কি দুর্ধর্ষ সন্ত্রাসী আমি! শেষ সময়ে পতনের আগে আগে এই আকামটা করেছে আমার সঙ্গে। আমি নিজে গায়েবী মামলা, মিথ্যা মামলার ভিকটিম। এই বাহিনীটাকে এই পর্যায়ে নিয়েছে। পুলিশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, আমি চিনি অনেকরে, অনেক ভালো মনের ভালো অফিসারও আছে, কিন্তু সিস্টেমটাকে এমন করেছিল এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ জায়গায় যা বসিয়েছে লাঠিয়াল বাহিনী, তাদের পুরা বাহিনীর উপর গিয়ে ওই রাগটা পড়েছে। এখন বাহিনী থেকে তাদের বাছাই করে ওই দুষ্ট লোকগুলাকে সরিয়ে নিতেই হবে। এরকম করে প্রত্যেকেই, যে দেখেন যেটা বললো, হিন্দু ধর্মাবলম্বী যারা, এদেশের টোটাল জনসংখ্যার 2022 সালেও 7.95% হিন্দু জনগোষ্ঠীর, এবং এটা বিশ্বাসযোগ্য। এবং আমরা জানি যে হিন্দুদের মধ্যে মেজরিটি, এই প্রায় 8%-এর মধ্যে অন্তত 7% আওয়ামী লীগের সমর্থন করে, বা 6%। তাহলে তারা এই যে 16 বছর আওয়ামী লীগের যে অনাচার, যেই সব কিছু, এর অংশীদার, ভাগিদার, সুবিধাভোগী তারা। সেই হিসেবে পট পরিবর্তনের পরে যে রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, সেটাও অনেক কম হয়েছে দেশে। পৃথিবীর বিভিন্ন দেশে এরকম গণহত্যা ঘটাইলে এবং গণ অভ্যুত্থানে পরাজিত হইলে যেই নৈরাজ্য হয়, সেই তুলনায় বাংলাদেশে 100 ভাগের 1 ভাগ হয় নাই। তাতে করে কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ আক্রান্ত হতে পারেন, সেটা ধর্মীয় কারণে নয়, সেটা রাজনৈতিক কারণে। খুঁজে দেখেন, আজকে এই যে একটু পুলিশের বিপ্লব সরকার, বললাম না মহাশক্তিধর সরকার, যেই কাজ করেছে এবং যেই জম্ব, যেটা তাজভাইও বললেন, ওকে যদি এখন বিচারের আওতায় আনা হয়, কিছু কিছু জায়গায় মিডিয়ায় দেখবেন বাংলাদেশে হিন্দু অফিসারদের বেছে বেছে বিচার করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আপনি অন্যায়ভাবে সুবিধা নেবেন, নিয়োগ নেবেন, ওই সরকারি দলের 16 বছর তাদের সব অনাচারের সঙ্গী হবেন, তার অংশীদার হবেন। আর এখন আপনি যদি কোনো জায়গায় বিচারের মুখোমুখি হন বা কারো আক্রোশের মুখে পড়েন, তখন আপনি হিন্দু হয়ে যাবেন। এটা হয় না। এবং তার মধ্যে আবার মিথ্যা প্রোপাগান্ডা। বিবিসি রিপোর্ট করেছে যে ইন্ডিয়া থেকে বেশিরভাগ গুজবগুলো ছড়ানো হয়েছে হিন্দু আক্রমণের, এবং সেটা তারা ফ্যাক্ট চেকার দিয়ে দেখেছে, তার মধ্যে মেজরিটি মিথ্যা। সেনাপ্রধান আজকে বলেছেন 32টা জেলায় 40টার মতো ঘটনা ঘটেছে। হ্যাঁ, 32টা। সেগুলা বেশিরভাগ রাজনৈতিক কারণে,
ধর্মীয় কারণে না। অথচ বাংলাদেশকে আপনি পোর্ট্রেট করছেন বহির্বিশ্বে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, একটা মৌলবাদীর উত্থান হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই প্রচারণা যারা চালায় তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী, দেশবিরোধী। দেশের প্রতি ন্যূনতম মায়া থাকলে, এই দেশের প্রতি মায়া থাকলে এই মিথ্যা প্রচারণা তারা নিজেদের স্বার্থে এই পতিত অবস্থায় চালাইতে পারতো না। এবং আমি আমার বন্ধু স্বজন কাছের মানুষ অনেক আছেন হিন্দু ধর্মের মধ্যে, এবং যারা নাই তাদের অনুরোধ করব, আপনারা কারো গুটি হয়ে খেলবেন না, কারো তুরুপের তাস হবেন না, কারো দ্বারা ব্যবহৃত হবেন না। এই দেশের নাগরিক আপনি সমান অধিকার, ওইভাবে বাঁচুন। ডক্টর সায়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই। এটিও তাজ রহমান। তাজ ভাই, রাজনৈতিক সংস্কার কেমন হওয়া উচিত? দেখেন, এমন একটা গণ অভ্যুত্থান হলো, আবার ওই সায়ন্ত ভাই রেফারেন্স দিয়ে বলি, পৃথিবীতে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে পুলিশ বাহিনী আত্মগোপনে চলে গেছে, এটা আমি খুঁজে পাই নাই। সার্চ মারলাম, গাদ্দাফিও গেছে, পুলিশ বাহিনী যায় নাই, পুলিশরা ছিল। দেখেই মুঝে ডিফারেন্ট গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু এটা হয় নাই। সেই পুলিশের রাষ্ট্রদ্রোহ মামলা, বিস্ফোরক মামলা, তথ্য প্রযুক্তি আইনি মামলায় 3টা মামলা আওয়ামী লীগ কিন্তু এইটা করে গেছিল। আমরা কিন্তু টকশোতে অনেকবার বলেছিলাম যে এই 3টা মামলা আপনারা দিয়ে দেশের বিরোধী দলের মুখ বন্ধ করছেন, আগামীতে যখন আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না, এই মামলা কিন্তু খুব বাজে মামলা। এই তথ্য প্রযুক্তি একটা মামলা আমার নামে হয়েছে 14 ইলেকশনের পরে। আমি বলেছিলাম বিনা ভোটের এমপি, আমার দলের এক এমপি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এখন আজকে কত বছর? 10 বছর থেকে এই মামলার আমি হাজিরা দিয়ে যাচ্ছি। বক্তব্য বলেছি, নামও নেই নাই। আমার বিচারপতি বললেন, আপনার এই যে আসনের কথা বলেছিলেন ওখানে কি ইলেকশন হয়েছে? আমার না, হয় নাই। বলে তাহলে তো এটা বিনা ভোটের এমপি, তাহলে এটা কি আইনের বিরোধী কি বললেন আপনি? কিন্তু ইনফ্লুয়েন্স করে 3 মাসের মধ্যে আমার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হলো। তো ওই মামলার এই তথ্য প্রযুক্তি, রাষ্ট্রদ্রোহী যেটা বললেন, বিস্ফোরক বললেন, এই 3টা মামলা দিয়ে এখন যদি আওয়ামী লীগের উপরে দেয়, পুলিশের সেই ক্ষমতা দেওয়া হয়, তাহলে এটা আমরা সাপোর্ট করব না, এটা চাইও না। আমি চাচ্ছি না, আমরা চাচ্ছি না, উচিত না। আমরা এই রিফর্ম চাচ্ছি। এই রিফর্মটা কে করবে? ইন্টারিম গভর্নমেন্ট করতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন, শাকাত সাহেব, আমাদের সালাউদ্দিন সাহেবের বক্তব্য আজকে ছিলাম, ওনারা কম কথা বলে যদি কাজ করেন তাহলে ভালো করতে পারেন, আমাদের সমর্থন থাকবে। মাথা ঠান্ডা করে এত বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। বক্তব্য দিবে পলিটিশিয়ানরা, আপনাদের কাজ হলো টু মেক এ ল এবং সিস্টেম, দেশের এটা রিফর্ম করেন। আমরা সেই সিস্টেমে সাপোর্ট দেব। আপনার ভালো দেশের জন্য করবেন, বিজনেসম্যানদের জন্য করবেন, রাষ্ট্রের জন্য করবেন, সব আমাদের সাপোর্ট থাকবে আপনাদের। সময় কতদিন লাগবেন, টাইম ফ্রেম, এগুলো রিফর্ম করে যান। 111 গভর্নমেন্ট এনআইডি কার্ড করে নাই, এনআইডি কার্ড তো কেউ অন্য পলিটিক্যাল পার্টি করে নাই, 111 গভর্নমেন্ট করেছে। আজকে যে এনআইডি ছাড়া আপনি সিম কার্ড উঠাইতে পারবেন না, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন না, যেখানে যাবেন সহজ করে। তা আমরা মনে করি এই গভর্নমেন্টটা যেটা করতে পারবে পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না, সুতরাং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারা এই দেশটাকে রিফর্ম করুক, একটা জায়গায় নিয়ে আসুক যেন হারমোনি, পলিটিক্যাল হারমোনি একে অন্যের প্রতি আসে। এটাই আশা করি। তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার রুহুল আমিন, রুহুল ভাই, আলোচনা শেষ করবো আমরা জননিরাপত্তার বিষয়, যেটি গত কয়েকদিন আপনি দেখেছেন যে, বা আপনি উপলব্ধিও করেছেন যে কী অবস্থায় ছিল, সেখান থেকে কি আস্তে ধীরে ধীরে আমরা ভালোর দিকে যাচ্ছি কিনা? এই জননিরাপত্তাটা নিশ্চিত করা সরকারের জন্য আসলে কতটা জরুরি? সত্যি কথা বলেছেন। এখন সবচেয়ে আমাদের যেটা বেশি দরকার তা হলো জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক দিকে ঘুরে দাঁড়ানো। এবং অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর জন্য যেটা আমি শুনলাম, আমি এখন কনফার্ম নই, বাট তারপরে যেভাবে শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন হাসান মনসুর সাহেব, এবং এখানে সংস্কার করা হয়েছে। এখানে ছিল সর্বশেষ বয়স ছিল 67, বাট ওনার বয়স খুব সম্ভব 73। এখানে সংস্কার করে ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হচ্ছে। তো তাহলে সংস্কার প্রয়োজন, কেটে জনগণের স্বার্থেই তো প্রয়োজন হয়, ভালো লোক, তাই না? ওনার কাছে আমরা ইকোনমিতে অনেক কিছু আমরা শিকার আছে, এবং আপনারই টকশোতে ওনার সাথে আমরা যেটা ডিবেট করেছি, আমাদের ভালো লেগেছে ওনার বক্তব্য শুনে, যে দেশকে কিভাবে অর্থনীতি স্বাবলম্বী করবো। বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা তো তার মুখের কথা আমরা শুনতাম, মনোযোগ দিয়ে শুনতাম, যে সত্যি উনি যে কথাগুলো বলছে, আমাদের সরকার যদি বা বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় যে তার কথাটা একটু কানে দিত, তাহলে নিশ্চয়ই আমরা ব্যবসায়ীরা ভালোভাবে চলতে পারতাম। তো এখানে আমি শুধু বলতে চাই, আজকে আপনার যে স্লোগানটা, তাহলে সংস্কার, রিফর্ম। সত্যি এই বর্তমান সরকার, ইন্টারিয়াম গভর্নমেন্ট যেটা আছে, তাদের প্রধান কাজ হবে সংস্কার করা প্রতিটা ক্ষেত্রে। যেখানে রাজনীতিবিদরা পারবে না, যেখানে রাজনীতি গভর্নমেন্ট পারবে না, সেখানে ইনারা পারবেন, এবং তাদের সেই যোগ্যতা আছে, এবং তাদের যে অ্যাকসেপ্ট আছে। সমস্ত পৃথিবীব্যাপী একমাত্র 2-1টি দেশ ছাড়া সবাই কিন্তু আমাদেরকে যেভাবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকারকে, ইন্টারিয়াম গভর্নমেন্টকে, এবং আমাদেরকে যেভাবে ব্যবসায়ীকে একটা আমরা সুন্দর স্বপ্ন দেখছি, সেটাই
সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমরা ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়েছি। আগামীকালই আমাদের যেটা আছে আপনার 14 তারিখে আমরা বসছি সব ব্যবসায়ী নিয়ে, যে আমরা চাই যে আমরা ব্যবসায়ীরা এক, এবং কিভাবে আমাদের যে এই ইমেজটা আমরা বিল্ড আপ করতে পারি, বিশেষ করে বহির্বিশ্বে। কারণ বহির্বিশ্বের সাথে যদি আমরা আমাদের ইমেজটা বিল্ড আপ না করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যবসা পরিচালিত করতে পারবো না। তাই এই কারণে আমরা বলতে চাচ্ছি যে আগামীকাল আমরা আমাদের এফবিসিসিআই যে প্রেসিডেন্ট আছেন, এর আগে যে সমস্ত প্রেসিডেন্টরা ছিলেন, সমন্বয় সবাইকে নিয়ে বসে আমরা চাচ্ছি যে একটা কাতারে দাঁড়ানো। তার দায়িত্ব হবে দেশের অর্থনৈতিক চাঙ্গা করা এবং বিদেশে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি সমুন্নতিও রাখা। এই দুইটা কাজের জন্য আগামীকাল আমরা বসছি, দেখি ইনশাল্লাহ কি হয়। আমি মনে করি যে আমাদের ব্যবসায়ীরা ক্রান্তিকালে আমরা এক হয়ে যাই এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের ব্যবসাকে বাঁচানোর স্বার্থে। আমি আবারও বলতে চাচ্ছি যে আমরা বিশেষ করে যারা শিল্প উদ্যোক্তা, যারা শিল্পের সাথে জড়িত, এখন কিন্তু চাঁদার নতুন আরেকটা গ্রুপ এসে আমাদের উপরে চাঁদা দাবি করছে এবং বিভিন্ন রকম হয়রানি করছে, এবং কিভাবে ব্যবসা করি দেখাবে, কত টাকা লাভ করি, কত টাকা এক্সপোর্ট করি, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে কিছু মুখোশধারী কিছু লোক আসছে। তা সুতরাং এখান থেকে আমাদের বাঁচতে হবে। থেকে যে কথাটা আপনি বললেন যে আমাদের এখানে যে জননিরাপত্তা, এটা সবচেয়ে বেশি দরকার। আর অর্থনীতিকে চাঙ্গা করা, অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যে পর্যায়ের কারণে সাধারণ জনগণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে এবং আমাদের মুদ্রাস্ফীতি যেন কমে যায় এবং আমরা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারি, এবং আমাদের কিছু এই যে এনবিআর কিছু হয়রানি থেকে আমাদের মুক্ত রাখতে পারলে আস্থার পরিবেশ যেন তৈরি হোক, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমরা এগোতে পারবো। এবং আমি খুব আশাবাদী এবং আমি মনে করি যে এই ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্ট, তার একটা সময় নিয়ে সংস্কার করে বাংলাদেশকে একটা সুন্দর নতুন রাস্তায় আমাদেরকে তুলে দিবেন, যে রাস্তার মাধ্যমে আমরা শুধু চলতে থাকবো, সামনের দিকে এগিয়ে যাবো। খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় কম, আলোচনা শেষ করতে চাই। এটি তাজ রহমান এবং ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।